জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। সপ্তাহ ব্যবধানে ফের সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এতে ২০ শিক্ষার্থী সহ আহত হয়েছেন পুলিশের অন্তত ১০ জন সদস্য। সংঘর্ষের জেরে ২ দিনের জন্য সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ, করা হয় লাঠিপেটা। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করে। শিক্ষার্থীদের দাবি, সিটি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের পূর্ব শত্রুতার জের ধরেই মূলত মারামারির সূত্রপাত। সবশেষ ১৫ এপ্রিল সংঘর্ষে জড়ায় এই দুই কলেজের শিক্ষার্থীরা। বারবার সংঘর্ষের ঘটনা রোধে বুধবার ঢাকা কলেজ, সিটি কলেজের প্রশাসন বৈঠকে বসবে। গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এই যে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, ওখানে সিভিলে মনে হয় ৫-৭ জন ছেলেপেলে তাকে দাবার দেয় প্রথমে। সে ওই যে ফুটওভার ব্রিজে ওঠার সময় এখানে পড়ে যায় এবং মুখ টুক এগুলো থেতলে যায়, মানে গুরুতর আহত হয়। এরপরে আবার এরা মনে হয় ওই বেল্ট দিয়ে মারছে। বেল্ট দিয়ে মারার পরে এই বিষয়টা ওরা চিন্তা করছে যে এটা হয়তো বা এরাই করছে, সিটি কলেজ করছে। ওই জন্য তো আজকে কিন্তু তারা সদল বলে ৩০০-৩৫০ পোলাপান আজকে এসে তাদের এই যে সিটি কলেজে হামলা করা শুরু করছে। এরপরে আমরা পুলিশ এসে আমরা তাদেরকে এখান থেকে নিবৃত্ত করছি। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে টানা আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজে এবং একজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়ায় বাড়ি ফিরে গেছেন আরও ৩ শিক্ষার্থী। এর আগে দুপুরে অনশনরত শিক্ষার্থীদের দেখতে আসেন শিক্ষকরা। এ সময় অনশন ভেঙে আলোচনায় বসার অনুরোধ জানান তারা, তবে সাড়া দেননি শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি মেনে না নেওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালনে বাধ্য হয়েছে তারা। এমনকি শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসলেও হল খুলে না দেওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়। পরে ১৫ এপ্রিল তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তবে এখনও হলে খাবার, পানীয়, ইন্টারনেট সরবরাহ বন্ধ আছে। ১৮ থেকে ১৯ ঘন্টা প্রায় হয়ে গেছে, কিন্তু তবুও আমরা ইন্টারিমের কোনো পদক্ষেপ দেখতে পাইনি। অনেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, আমি নিজেও অনেকটা দুর্বল কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে কেউ আশ্বস্ত করতে পারেনি। ইন্টারিম এখনো পর্যন্ত আমাদের দিকে নজর দেয়নি। আমরা তাদের সাথে নেগোসিয়েশন করার জন্য বারবার চেষ্টা করতেছি, আহ্বান করতেছি তারা রিকনসিডার করার জন্য। তারা আপাতত এই আমাদের আহ্বান এখন পর্যন্ত সাড়া দেয় নাই। এদিকে খুলনা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যকে অপসারণের বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের এক দফা দাবির পক্ষে সংহতি প্রকাশ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান তাদের। মঙ্গলবার দুপুরে বুয়েট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে বিভিন্ন সময় কুয়েট শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। কুয়েট উপাচার্যকে অপসারণের পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের কাছে মনে হচ্ছে এটা অন্তর্বর্তী সরকারের যথেষ্ট উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ যেখানে অন্যায়ের ব্যাপারটা খুব স্পষ্ট, সেখানে যে এখনও সরকার চুপ করে আছে এবং এখনও কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে ব্যাপারটা যথেষ্ট লজ্জাজনক। ভিসি মাসুদ মিডিয়াকে কন্ট্রোলের চেষ্টা করছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই কারণে অনেক খবর তারা সংগ্রহ করে নিয়ে গেলেও পরবর্তীতে ম্যানেজমেন্ট থেকে সেটা আর টিভিতে প্রচার করা হচ্ছে না। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চারুকলা বিভাগকে মূল ক্যাম্পাসে ফেরাতে দীর্ঘদিন ধরেই তারা ধারাবাহিক আন্দোলন করেছেন। প্রশাসনও আশ্বাস দেন, মার্চের মধ্যেই মূল ক্যাম্পাসে ফিরবে চারুকলা। তবে তা পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছে তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের দাবির ব্যাপারে তারাও আন্তরিক, তবে বিষয়টি সময় সাপেক্ষ। বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট এনভায়রনমেন্টে ক্লাস করতে যাচ্ছে,
তো এটার জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু নানান প্রশাসন আসছে, নানান অজুহাত দেখাইছে, নানান আশ্বাস দিয়েছে, কিন্তু কখনোই বাস্তবায়ন করে নাই। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আজকে আমরা চাই, এখন যদি বলে যে আমরা এখান থেকে ক্লাস শুরু করবো, আমরা বলবো আলহামদুলিল্লাহ। 1 এপ্রিলই আমাদের চারুকলা মেন ক্যাম্পাসে আনার কথা ছিল, আজকে 22 এপ্রিল, এখন পর্যন্ত এটা মেন ক্যাম্পাসে আনার কোনো তাদের কথা মানে কোনো কিছু সিন্ডিকেট মিটিং পর্যন্ত হয়নি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে, হারিয়ে গেছে প্রয়োজনীয় প্রমাণাদি, এমন তথ্য হাইকোর্টকে দেওয়ার পর বক্তব্য বদল করেছে রাষ্ট্রপক্ষ। জানিয়েছে এ মামলার নথি গায়েবও হয়নি বা আগুনেও পুড়েনি। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চতে তদন্তের অগ্রাধিকারের উপর শুনানি হয়। পরে সাগর রুনি হত্যা মামলার তদন্তের জন্য আরও 6 মাস সময় দিয়েছেন উচ্চ আদালত। এর আগে গত 30 সেপ্টেম্বর তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পরে 4 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে 6 এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। সাগর রুনি হত্যাকাণ্ডের যে তদন্ত চলছিল টাস্কফোর্স কর্তৃক, এটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল 6 এপ্রিল 2025-এ, কিন্তু 6 এপ্রিল 2025-এ আদালত বন্ধ থাকায় আজকে এই মামলাটি শুনানির জন্য এসেছিল। এই শুনানির পর্যায়ে রাষ্ট্রপক্ষ কী পরিমাণ তদন্ত করা হয়েছে, কি প্রগ্রেস আছে, এই মর্মে একটি আংশিক রিপোর্ট আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু যেহেতু আইনি বাধ্যবাধকতা আছে, তদন্ত চলমান, সেই জন্য সেই রিপোর্টের কপিটি আপাতত আমরা আইনিভাবে পাইনি। কাতারের এনএলজি সেক্টরে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া আরও $37 মিলিয়ন বকেয়া ঋণ অন্তর্বর্তী সরকার 2-1 দিনের মধ্যে পরিশোধ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া কাতার বাংলাদেশ থেকে স্থায়ীভাবে 750 সৈনিক নেবে, যা পর্যায়ক্রমে বাড়বে বলেও জানান তিনি। আমাদের থেকে পার্মানেন্টলি 725 জন সোলজার নেবে। তারা এখানে বিভিন্ন কাতারে যেগুলো সিকিউরিটির যে কাজ সেগুলো করবে। কাতার গ্যাসের থেকে আমরা প্রচুর এলএনজি কিনতাম, দেখা যাচ্ছে প্রকৃত স্বৈরাচার $কয়েকশো মিলিয়ন ওই টাকাটা ওনাদেরকে পে করেন না। মানে এটা পে না করার কারণে আমাদের সরকারের উপরে এটা মানে রেসপন্সিবিলিটি এসে ঘাড়ে পড়ে যে এটা আমাদেরকে পে করতে হবে। তো আমরা মোটামুটি সবই পে করে দিয়েছি, খালি $37 মিলিয়ন মতো আছে। আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে এটা পে অফ হয়ে যাবে, কিছু থাকবে না, জিরোতে এসে থাকবে। রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই বিশ্ব গড়া সম্ভব নয়। কাতারের রাজধানী দোহায় আয়োজিত আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় টেকসই ও সমতাভিত্তিক বিশ্ব নির্মাণে 6 প্রস্তাব দেন ডক্টর ইউনূস। প্রস্তাবগুলো হলো প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা, সামাজিক ব্যবসায় দক্ষতা বাড়ানো, তরুণদের উপর বিনিয়োগ বাড়ানো, বিশ্বব্যাপী শান্তি ও সুবিচার নিশ্চিত করা, উন্নয়নশীল দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ প্রদান এবং 3-0-র উপর মনোযোগ দেয়া। সরকার ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন কিনা সে সিদ্ধান্ত রাজনৈতিক দলের হাতে রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তৃতীয়বারের মতো বৈঠকে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় অর্থ সংশ্লিষ্ট বিষয় হওয়ায় সংস্কার নিয়ে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আলোচনা করা হচ্ছে। কমিশনের স্প্রেডশিট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় দফা ধরে বিস্তারিত আলোচনা হচ্ছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা অবহিত হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এখন প্রাথমিক পর্যায়ে আলোচনা হচ্ছে জানিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনায় ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন,
প্রশ্নে গণভোটের প্রয়োজনীয়তা সহ আরও নানা ইস্যুতে আলোচনা হয়। শ্রমিক দিবসের দাবিতে 1 মে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশের শ্রমজীবী মানুষ ভালো নেই, তাই তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সকল মহানগর জেলায় নিজস্ব উদ্যোগে মে দিবস পালন করবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এর আগে ঘণ্টাব্যাপী যৌথ সভা অনুষ্ঠিত হয় চেয়ারপারসনের কার্যালয়ে। বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নাই, কারণ আমাদের দেশে আজও আমরা শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী 1 মে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। একতরফাভাবে নয়, রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে আচরণবিধি প্রণয়ন করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাংবাদিকদের একথা বলেন। প্রায় 2 ঘন্টার সাক্ষাৎ শেষে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে স্বাধীন হিসেবে দেখতে চান তারা। একই সাথে কমিশনের সক্ষমতা ও ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি বলেন, নির্বাচনী প্রার্থীদের কালো টাকা ও অপ্রদর্শিত আয়ের ব্যয়ের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করে শুভঙ্করের ফাঁকির সুযোগ বন্ধ করতে হবে। সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য যে সময়ের কথা বলছেন সে সময়ের মধ্যে নির্বাচন হলে ভালো হয়, তবে আস্থার জায়গায় তৈরির জন্য আগে বা পরে নির্বাচন হলেও সমস্যা হবে না। যে বাংলাদেশের একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করবার ক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা নির্বাচন কমিশনের ক্ষমতাকে কমানো না, বরঞ্চ কীভাবে ক্ষমতাকে বৃদ্ধি করা যায়, তাদের সক্ষমতা বৃদ্ধি করা যায়, বরঞ্চ আমরা সে ব্যাপারে আমরা আমাদের কিছু পরামর্শ আজকে আমরা সেখানে হাজির করেছি। আমরা কিন্তু একই সাথে আমরা এটা বলেছি, নির্বাচন কমিশনকে আমরা মনে করি একটা জবাবদিহিতার মধ্যেও নির্বাচন কমিশনকে আনা দরকার। বিএনপির 31 দফা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশে যেখানে যেখানে যত খাল আছে সেগুলোকে পুনরুদ্ধার করা, সেগুলোকে আবার চলমান করা, সেগুলোকে আবার খালগুলোর মধ্যে পানির স্রোত নিয়ে আসা, অর্থাৎ একটি খালের মতন যাবে। এবং শুধু যে কৃষির জন্য উপকারিতা হয় তা না, আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রামের ছেলে আপনি, খালগুলোকে যদি আমরা জীবিত করতে পারি, আবার খালগুলোতে যদি পানি থাকে, গ্রামের বহু জায়গা আছে যেখানে পানির একটু কষ্ট থাকে, দৈনন্দিন ব্যবহারের পানিও কষ্ট থাকে, কিন্তু খালের মধ্যে যদি পানি থাকে তখন ওই এলাকার মানুষদেরকে পানির জন্য কষ্ট অনেক কম করতে হয়। কাজে এটিও একটি সবচেয়ে বড়, মানুষকে খাবার পানি হোক বা ব্যবহারের পানি হোক, মিনিমাম কাছাকাছি সুবিধাও যদি পৌঁছে দিতে হয়, সেজন্য আমাদেরকে খালগুলো খনন করা প্রয়োজন। টুটুল, আপনি কি কম বেশি আপনার উত্তর পেয়েছেন? মিস্টার টুটুল, মাইকটা দাও না টুটুল। আচ্ছা, মাইক না থাকলে হাত তুলেন, আমি দেখতে পাচ্ছি আপনাকে। হাত তুলে বলেন, যদি আপনি স্যাটিসফাইড থাকেন হাত তুলেন। ধন্যবাদ স্যার, আমি আমার উত্তর পেয়েছি এবং আশা করছি ভালো কিছুই হবে আমাদের। মাইকটা দেন, সামনে দেন। খাল খনন হবে কুড়িগ্রামের দিকে, খাল খননে যদি আমি যেতে পারি, আমি যখন যাব আপনি থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ। এসএম আশরাফুল হক রুবেল, বিএনপি নেতা এবং সাংবাদিক। এসএম আশরাফুল হক রুবেল। বিসমিল্লাহির রহমানির রহিম।
31 দফা নিয়ে কথা বলছিলেন সরাসরি ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ষা মৌসুম সামনে রেখে চট্টগ্রামে জলাবদ্ধতা রোধে নগরীর সেবা সংস্থাগুলোর সাথে জরুরি সভা করেছে সিটি কর্পোরেশন। সভায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সাথে এই মুহূর্তে কথা বলছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আরও বেশি আমাদেরকে এটা দায়িত্ববোধের জায়গায় গিয়ে আরও বেশি কমিটেড হতে হবে। আমি আপনাদেরকে অগ্রিম জানাচ্ছি, আমরা একটা অ্যাপস দ্রুত আমরা চট্টগ্রাম শহরের জন্য নিয়ে আসছি, আমাদের চট্টগ্রাম নামে, যেখানে 10টি জোনে আমরা কাজ করছি। যেটা হচ্ছে কোনো নালা নর্দমা যদি ময়লা থাকে, কোনো নালা যদি অরক্ষিত থাকে, খাল যদি অরক্ষিত থাকে, কোনো ডাস্টবিনের যদি আপনার যদি ঢাকনা না থাকে, ময়লা যদি পরিষ্কার না হয়, কোনো ম্যানহোলের ঢাকনা না থাকলে, কোনো স্ল্যাব না থাকলে সরাসরি ওই অ্যাপসে গিয়ে যে কোনো কেউ সাথে সাথে সেটা ফটো তুলে সেটা পাঠাতে পারবে এবং আমরা দ্রুত সেটা অ্যাকশানে যেতে পারবো। তো এই অ্যাপসটা আমরা আমাদের চট্টগ্রাম নামে হবে এবং আমরা সেটা অতি দ্রুত লঞ্চ করছি এবং আমরা সেটার মাধ্যমে সেবাটা প্রতিটা নাগরিকের দ্বারা দ্বারা আমরা পৌঁছায় দিতে পারবো বলে আমরা আশা করছি। পাহাড়ের ব্যাপারটা নিয়ে ইনফ্যাক্ট আমাদের এখানে ডিসি অবশ্য আছে, আপনি একটু আমার মনে হয় এই ব্যাপারে কিছু কথা বলতে পারেন পাহাড় নিয়ে আপনাদের। আমাদের অবশ্যই যে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেবা প্রদানকারী সংস্থাগুলো সব মিলে কাজ করছে, তো ডিসির একটা আমার মনে হয় মতামত আপনি পাহাড়ের ব্যাপার নিয়ে আপনাদের কি? চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা আরশাদ এবং কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও নাসিরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার এ মামলার চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনের হাতে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, 90 পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন 195 দিনের তদন্ত শেষে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। ঘটনার সময়কাল ছিল 1 জুলাই থেকে 15 আগস্ট। এ মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও কয়েকজন। চানখারপুল রিলেটেড যে মিসেলেনিয়াস কেসটা ছিল, তদন্ত রিপোর্ট দাখিলের জন্য কিন্তু আজকের তারিখের আগেই 2 দিন আগেই তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটর অফিসে দাখিল করা হয়েছে। এই 4 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালত থেকে বের হয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, এটিএম আজহারুল ইসলামের মামলায় কিছু আইনি জটিলতার ব্যাপারে ব্যাখ্যার দরকার রয়েছে, তাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি হবে। একই সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার বলেন, 8 মাসেও এটিএম আজহারের মুক্তি না পাওয়া দুঃখজনক। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 তারিখে যদি ফুল বেঞ্চে মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে পারি, আশা করি সকলেই সাদরে এই ভালো আউটকামকে গ্রহণ করে নিজেরা নিজের মন থেকে খুশি অনুভব করবে। 8 মাস পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন, কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন, তারা ব্যথিত। আমরা হতাশ নই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি।
মানিকগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোলাম মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 8 এপ্রিল মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন। তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা এবং অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে। ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে এবং সরকার এর স্থায়ী সমাধানের জন্য কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে যশোরের ভবদহ স্লুইস গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে যশোরের নাওয়াপাড়া কলেজ মাঠে নামেন। সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সেখান থেকে যশোরের ভবদহ যান এবং বিলের স্লুইস গেট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন তারা। সভায় 3 উপদেষ্টা ও ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ, জেলার পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থায়ীভাবে ভবদহ বিলের জলাবদ্ধতা নিরসনে কয়েকটি মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করছে বলে জানান উপদেষ্টারা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত 1000 হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তারা। সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করতে হয় ওই স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি। জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। উজানে বৃষ্টির কারণে হঠাৎ পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের সোমেশ্বরী নদীর পানি। তবে এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার বিকেলে ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির ফলে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালিপাড়া দিয়ে পাহাড়ি ঢল নামতে শুরু করে। খরায় কেটে যাওয়া নদী কিছুক্ষণের মধ্যেই ভরে যায় পানিতে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামছে, তবে এখনও নদী ও হাওর শুকনো ও ফসলেরও কোনো ক্ষতির শঙ্কা নেই। এদিকে পাহাড়ি ঢল সাময়িক বন্ধ হলেও সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বড় বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুরুতে পেঁয়াজ, রসুন আর আদার বাজার তদারকি করেন কর্মকর্তারা। অভিযানে ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা সহ বেশ কিছু অসঙ্গতি নজরে আনেন কর্মকর্তারা। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বাজারে পেঁয়াজ, রসুন, আদার পর্যাপ্ত সরবরাহ রয়েছে দাবি করে ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদাকে পুঁজি করে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। বর্তমানে খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজ মিলছে 40 থেকে 52 টাকা কেজি দরে, রসুন 165 থেকে 170 টাকা আর আদা মানভেদে 65 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। অন্য কোথাও বসে থেকে তাদের এখানে মূল্য নিয়ন্ত্রণ করতেছে। তারা যদি বলে যে 2 টাকা কমাই দাও, তারা কমাই দিচ্ছে। তারা আপনারাই দেখলেন এখানে আমাদের উপস্থিতিতে তারা যেটা 50 টাকা লিখছে পরবর্তীতে এটারে 45 টাকা করে দিয়েছে, যেটা 43 টাকা লিখছে সেটাকে 40 টাকা করে দিয়েছে, যেটা 45 টাকা সেটাকে 42 টাকা করে দিচ্ছে। তার মানে কি এইখানে তাদের কিছু করার আছে। তো অর্থাৎ তাদের এখানে ক্রয় ভাউচার বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট তাদের কাছে যথাযথভাবে নেই। তো এটা অন্য কেউ নিয়ন্ত্রণ করে অন্য কোথাও থেকে। দুর্নীতি কমাতে উত্তর সিটিতে এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডেঙ্গু মশার
ওষুধ ছেটানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, তৃতীয় পক্ষের পরিবর্তে এবার পরীক্ষামূলকভাবে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ইতোমধ্যেই প্রায় 2000 ডেঙ্গু রোগী শনাক্ত ও 18 জনের মৃত্যুর কারণ রয়েছে। হাসপাতালগুলোকে অপ্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। যখন একটা ক্রাইসিস হয় তখনই সেটা নিয়ে এক ধরনের সিন্ডিকেশন এবং বাজার দৌরাত্ম্য তৈরি হয়। তো সুতরাং আজকে বসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের প্রতিটি হসপিটালে একটা ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট আমরা করাতে চাই। তো সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর হচ্ছে একটা বড় স্টেক হোল্ডার এবং বড় ভূমিকা রাখে। তো সুতরাং প্রাইভেট সেক্টরকে আমরা বলবো যে আপনাদের ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট রাখতে হবে। এটা আমাদের অনুরোধ এবং ইনস্ট্রাকশন দুটো একসাথেই। সহায়তা আমাদের লাগে, আমরা কিন্তু সহায়তা করব। তো সুতরাং সহায়তা 2-3 ধরনের হতে পারে। এক নম্বর সহায়তা হচ্ছে যে ক্লিনলিনেসের ক্ষেত্রে আপনাদের যদি লোকবল কম থাকে, আমাদের লোকবল আছে, আমরা হসপিটালকে ডেডিকেটেডলি ক্লিন করার জন্য লোক নিয়োগ করে দেব। তো ড্রেনগুলো, যেই ওপেন স্পেসে যেখানে পানি জমে, সেগুলো আমরা চেষ্টা করব যৌথভাবে ক্লিন করার জন্য। দেশে ভবন নির্মাণ কমে যাওয়ায় প্রভাব পড়েছে লিঙ্কেজ প্রতিষ্ঠানে। এ অবস্থা উত্তরণে সরকারকে ড্যাপ নীতিমালা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন খাত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, লিঙ্কেজ খাত জিডিপিতে বড় অবদান রাখলেও এটা নিয়ে কোনো সরকারের সুনির্দিষ্ট নীতিমালার অভাব রয়েছে। সাম্প্রতিক কালে ব্যবসা কমে গেছে প্রায় 50 ভাগেরও বেশি বলেন। দেশে প্রায় 98 ভাগ কেবল উৎপাদন হয়, কিন্তু এখনো এ খাত বিপদে পড়ায় দিনকে দিন কেবল শিল্প ধ্বংসের পথে। সংকট উত্তরণে ভবনের উচ্চতা বৃদ্ধি করে নতুন করে ড্যাপ নীতিমালা করার দাবি জানান তারা। সরকারি বেসরকারি অবকাঠামোগত প্রকল্পের গতি কমে যাওয়াতে আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে মারাত্মক স্থবিরতা বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যার যার মতো করে আমরা দাবি সরকারের কাছে পেশ করেছি। আসন্ন জাতীয় বাজেটে এই সবগুলো সংগঠনের যে বাজেট সংক্রান্ত যে দাবিগুলো যেন সরকার সমাধান করে এবং পূরণ করে, আমরা সরকারের কাছে তাই দাবি জানাই। আমরা চাই একটি বাস্তবধর্মী, জনবান্ধব ও ব্যবসা বান্ধব বাজেট, যাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে উপহার দেন। বায়ুদূষণ বন্ধের লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি সহ 8 দফা সুপারিশ উত্থাপন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস 2025 বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করে সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন ক্যাপসের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। তিনি বলেন, শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারলেই নির্মল বায়ু নিশ্চিত হওয়া সম্ভব। সংবাদ সম্মেলনে বিভিন্ন সময়ের তথ্য উপাত্ত নিয়ে ক্যাপসের বিশ্লেষণ তুলে ধরা হয়, যেখানে বলা হয় গত 9 বছরে মাত্র 31 দিন নির্মল বা ভালো বায়ুতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে ঢাকার মানুষ, আর 624 দিন মাঝারি, 878 দিন সংবেদনশীল, 853 দিন অস্বাস্থ্যকর, 635 দিন খুব অস্বাস্থ্যকর এবং 93 দিন ছিল দুর্যোগপূর্ণ বায়ু গ্রহণ করেছে রাজধানীবাসী। দেশের মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর জেলা হিসেবে চিহ্নিত করা হয় গাজীপুর জেলাকে। জনসচেতনতার পাশাপাশি পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইন করে তা বাস্তবায়নেরও জোর দেন তারা। এর সংগঠনগুলো জানান, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ এবং বায়োগ্যাস প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি করে গবেষণা এবং উন্নয়নের উপর জোর দিতে হবে। গৃহ অভ্যন্তরীণ বায়ু দূষণ কমাতে গ্রামীণ পর্যায়ে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সবুজ জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সেই সাথে সাথে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ করা, সবুজের পরিমাণ বৃদ্ধি করা,
ছাদ বাগান সহ অন্যান্য ভাবে বনভূমি রক্ষা করা সহ সবুজের যেই নিরাপত্তা সেটি নিশ্চিত করার দাবি আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে জানাচ্ছি। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বানে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। মঙ্গলবার উৎসবের প্রথম দিন ফ্ল্যাশ মব, সচেতনতামূলক র্যালি, সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অ্যাকশন এইড বাংলাদেশ, বুয়েট ও জেট নেট বিডির উদ্যোগে আয়োজিত এই ফেস্টের প্রথম দিনে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ফ্ল্যাশ মবে অংশ নেন আয়োজকরা। এরপর ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে র্যালি শুরু করেন অংশগ্রহণকারীরা, যা দোয়েল চত্বর থেকে শিশু একাডেমি, হাইকোর্ট মাজার গেট এবং জাতীয় ঈদগাহ হয়ে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এ সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারিভাবে বড় উদ্যোগে পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন দেওয়া এবং এটাকে সব রকমভাবে আমাদের নীতি নির্ধারকদের আলোচনায় আরও শক্তভাবে চাঙ্গা করে নিয়ে আসার দরকার। আজকে নবায়নযোগ্য জ্বালানি পলিসি অ্যামেন্ডমেন্ট হওয়ার কথা, প্রায় 1 বছর হয়ে গেল, শেষ হচ্ছে না। আমাদের নেট মিটারিং গাইডলাইনে কিছু প্রবলেম আছে, সেগুলোকে শেষ করা দরকার হচ্ছে না। এই জায়গাগুলোতে যদি আমাদের তাড়াতাড়ি সমাধান করে দেয় তাহলে ইমপ্লিমেন্টেশন দ্রুত হবে। আমাদের আশেপাশে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যেভাবে রিনিউয়েবলের দিকে মানুষ ব্যাপকভাবে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের দিকে আমাদেরকে যেতে হবে। চট্টগ্রামের রাউজানে 4 দিনের ব্যবধানে আবারও দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। দুপুরে উপজেলার গাজীপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 3টি সিএনজি চালিত অটো রিকশায় করে একদল দুর্বৃত্ত এসে ইব্রাহিমের মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে। নিহত ইব্রাহিম যুবদল কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে শনিবার রাতে দক্ষিণ রাউজানের গরিব উল্লাহ পাড়ায় যুবদল কর্মী মোহাম্মদ আবদুল্লাহ মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ও ডিগ্রির সমমান করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এইচএসসি পাশ করার পর 3 বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেও এইচএসসি পরীক্ষা হিসেবে গণ্য করা হচ্ছেন তাদেরকে, যা পুরোপুরি বৈষম্যমূলক। আগামী 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। এ সময় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সময়ের সাথে সবকিছু কিন্তু কলেজ সেটা হতে পারে সিটি কলেজ, যেকোনো একটি কলেজে যখন আমরা আবেদন পাস করি। এখন উদ্বোধনের মাস না পেরোতেই চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ নৌরুটে ফেরি চলাচল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে সন্দ্বীপবাসী। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরা সন্দ্বীপবাসী ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, আবহাওয়ার অজুহাতে বিআইডব্লিউটিসি ফেরি বন্ধ করতে যাচ্ছে। সিন্ডিকেটের চাপে ঘাট অচল করে ফেরিটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। অনতিবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন তারা। এদিকে বিআইডব্লিউটিসি জানান, উত্তাল সাগরের কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হতে পারে, তবে দ্রুতই চালু হবে সি ট্রাক সার্ভিস। কপোতাক্ষ নামের একটি ফেরির মাধ্যমে গত 24 মার্চ নৌপথে যাত্রী পরিষেবা দেওয়ার শুরু হয়। শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। এর আগে বুধবার সান্তা মার্তা থেকে পোপের মরদেহ নেওয়া হবে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায়।
সেখানেই শেষবারের মতো সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হবেন তিনি। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলোর চার্চে পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন তার ভক্ত অনুসারীরা। যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে পতাকা। সাদা ও সোনালী আলো জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় নিউ ইয়র্কের সুইস দ্য ইম্পেয়ার টেস্ট বিল্ডিংয়ে। প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় আলো। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভারপ্রাপ্ত পোপ হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিশ আমেরিকান কার্ডিনাল কেভিন ফেরেল। 2019 সালে তাকে কার্ডিনাল হিসেবে মনোনীত করেছিলেন প্রয়াত পোপ। সোমবার আকস্মিক স্ট্রোক ও হার্ট ফেইলিওর এর কারণে মারা যান পোপ ফ্রান্সিস। গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে নিহত হয়েছেন আরও অন্তত 25 ফিলিস্তিনি। এর মধ্যে কেবল খান ইউনিসে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে 11 জনকে। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। পুরো গাজায় একযোগে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। উপত্যকাটির পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র ও তাঁবুগুলোতে লক্ষ্য করে বিমান হামলা করছে তারা। উত্তরাঞ্চলের খান ইউনিস শহরে বুলডোজার দিয়ে হামলা চালাচ্ছে আইডিএফ। এর মধ্যে গাজার 70% অঞ্চল তেল আবিবের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ, যেখানে প্রবেশ করতে পারছে না ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলি ভূখণ্ড ও লোহিত সাগরে মার্কিন রণতরীতে হুথিদের হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ আর গাজার সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন পাকিস্তানের হাজার হাজার মানুষ। লাল রঙের কাপড় বালিশ ঢেকে রাস্তায় ফেলে জানাচ্ছেন গাজার ফিলিস্তিনি শিশুদের হত্যার প্রতিবাদ। দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ড শুধু ফিলিস্তিনিদের, ইসরায়েলের অবৈধ ভূখণ্ড বলেও দাবি করা হয়। এ সময় গেল 18 মাস ধরে গাজায় চলা ইসরায়েলি বর্বরতার চরম নিন্দা জানান র্যালিতে অংশ নেয়া বিক্ষোভকারীরা, মুসলিম বিশ্বের প্রতি দাবি তুলে ধরে গাজার প্রতি সমর্থনের জন্য। ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। ছুটি কাটিয়ে দেশে ফিরেই ফেডারেল কাপের ফাইনাল খেলতে ময়মনসিংহের পথে রওনা দেন কোচ ক্যাব্রেরা। রাস্তার যানজটের কথা মাথায় রেখে হোটেলে না গিয়ে সরাসরি ময়মনসিংহ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর সঙ্গে আছেন সহকারী কোচ হাসান আল মামুন। 10 জুন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ, সেই ম্যাচকে সামনে রেখে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি সভায় বসবে 23 এপ্রিল। বাংলাদেশ ভারত ম্যাচ ও কোচের দল নির্বাচন নিয়ে আলোচনা হবে এই সভায়। উইজডেনের চোখে 2025 সালের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের পেসার জাসপ্রীত বুমরা। মেয়েদের সেরা হয়েছেন ভারতেরই আরেক তারকা স্মৃতি মান্ধানা। 2024 সালে টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে 20-এর কম গড়ে 200 উইকেট নেন বুমরা। 13 টেস্টে 71 উইকেট নেন তিনি। পাশাপাশি গত জুনে ভারতকে টি-20 বিশ্বকাপ জেতাতে বড় অবদান ছিল তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে 18 রানে 2 উইকেট নেয়ার পাশাপাশি টুর্নামেন্টে 8 ম্যাচে 15 উইকেট নেন বুমরা। গত বছর তিনি 3 সংস্করণ মিলিয়ে মেয়েদের ক্রিকেটে 1659 রান করেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে কোনো নারী ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এর মধ্যে 4টি সেঞ্চুরি, যা আরেকটি রেকর্ড। গত জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভারতের 10 উইকেটের জয়ে 149 রানের ইনিংসও খেলেন মান্ধানা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।